সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানে প্রেজেন্স বাই বিজ্ঞান ফার্মাসিউটিক্যালস। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে ক্যান্সার পেশেন্টের বিশেষ করে এই রমজানে তাদের যত্ন নিয়ে কথা বলবো। তারা আসলে প্রাসঙ্গিকভাবে রোজা রাখতে পারবেন কিনা, পারলেও তাদের যত্নটি কেমন হওয়া উচিত। একই সঙ্গে রেডিওথেরাপি নিয়ে যে ভয়টি আমাদের মনে কাজ করে, আমরা জানি যে রেডিওথেরাপি ক্যান্সার পেশেন্টদের চিকিৎসার জন্য একটি অব্যর্থ একটি আমরা বলবো যে কম্পোনেন্ট, এবং সেটি নিয়ে আসলে কিছু ভুল ধারণা সে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ডাক্তার জান্নাতুল ফেরদাউস, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, রেডিয়েশন অনকোলজি বিভাগ, আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। ডাক্তার জান্নাতুল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। আচ্ছা, আমরা প্রসঙ্গক্রমে শুরুতেই বলছিলাম যে ক্যান্সার পেশেন্টদের রোজা, যে আমাদের এই রমজান মানে আমাদের খুবই একটা আবেগের জায়গা, বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবাই চায় যে 30টি রোজা রাখার জন্য। ক্যান্সার পেশেন্টরা আপনাদের কাছে কখনো এ প্রসঙ্গে বলে কিনা যে আমি রোজা রাখতে পারবো কিনা? কেউ খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে আমরা তো সবাই জানি রমজান মাস আমাদের একটা মানে অন্যরকম ধর্মানুভূতির জায়গা, আত্মসংযম, আত্মশুদ্ধির মাস, এবং এই মাসে আসলে আমরা ছোট বড় সবাই খুব উৎসবের মতো করে আসলে রোজা রাখি। স্বাভাবিকভাবেই ক্যান্সার পেশেন্টরা যারা মুসলিম আছেন তাদের মধ্যেও কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে আমি রোজাটা রাখতে চাই। তো তাদের ক্ষেত্রে যখন আমাদেরকে কোয়েশ্চেন করে যে ম্যাডাম আমি কি রোজা রাখতে পারবো কিনা, বা আজকে আমার কেমোথেরাপি আছে, আমি কিন্তু সেহরি করেছি এবং আমি রত আছি, হ্যাঁ আমি কেমোথেরাপি নিলে আমার রোজা ভেঙে যাবে কিনা, তখন আসলে উত্তরটা আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে আসলে দিতে হয়। তো আমরা যখন এই কোয়েশ্চেনে অ্যান্সার দিই তখন আমরা সার্টেন ফ্যাক্টরসের উপরে ভিত্তি করে আমরা আসলে পেশেন্টকে অ্যান্সারটা দেই। যেমন হচ্ছে রোগীর বয়স কত, একদম, হ্যাঁ, রোগীর কোন ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারের আমরা যখন চিকিৎসা দিচ্ছি এক একটা ক্যান্সারে কিন্তু এক এক ধরনের কিমোথেরাপি দেওয়া হয়, এক একটা সাইট অনুযায়ী এক এক ডোজের রেডিওথেরাপি দেওয়া হয়। তো তার আসলে কোন ক্যান্সারটা হয়েছে, তার কেমোথেরাপি, এক এক কেমোথেরাপিতে এক এক ধরনের ইমিটোজেনেসিস লাইক হচ্ছে বমির ভাব হয়, হ্যাঁ। তো সেই যেই কেমোটা আমি আমার পেশেন্টটাকে দিচ্ছি সেই কেমোতে বমি হওয়ার ভাব মানে হচ্ছে টেন্ডেন্সি কতটুকু হবে। দেন আসি হচ্ছে রোগীর ডিজিজ কোন স্টেজে আছে, রোগীর হচ্ছে আপনার পারফরমেন্স স্টেটাসটা কেমন, তার শারীরিক কন্ডিশন, শারীরিক ফিটনেসটা কেমন, এবং তার সাথে তার অ্যাসোসিয়েটেড কোনো কোমরবিডিটিস আছে কিনা, লাইক ডায়াবেটিস, রেনাল কোনো অল্টারেশন বা হার্টের কোনো ইস্যুস, এগুলো সব কিছু আসলে আমরা চিন্তা করে দেন আসলে আমরা একটা পেশেন্টকে অ্যান্সার দেই যে আপনি হচ্ছে রোজা রাখতে পারবেন অথবা না। আপনার পেশেন্ট একটা টার্গেটেড থেরাপি নিচ্ছে, লাং ক্যান্সার একটা টার্গেটেড থেরাপি নিচ্ছে, বা রেনাল ক্যান্সার একটা টার্গেটেড থেরাপি নিচ্ছে, তার টাইমিংটা হচ্ছে আপনার হয়তো আমরা আগে ক্ষেত্রে সকালে, সেটা আমরা হচ্ছে সন্ধ্যায় দেবো। তো সেক্ষেত্রে তখন আমরা বলি যে ঠিক আছে, আপনার যদি হচ্ছে ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি রাখতে পারেন। এটা একটা কাউন্সেলিং একটি জায়গা কিন্তু খুব ভালো একটা প্রপার কাউন্সেলিং করলে কিন্তু পেশেন্টরা কিন্তু তখন নিজের জন্য একটা সুন্দর ডিসিশন নিতে পারে। নাহলে সে একটা আশেপাশে সবাই রাখছে, উনি একা রাখছে না, তার জন্য আলাদাভাবে খাবারের আয়োজন করতে হচ্ছে, এটাও কিন্তু তাকে অনেকটা মানে অপরাধী করে দেয়। আমরা আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা বলেছি যে রোজায় তাদের বিশেষ যত্নটি কি হতে পারে, যে পরিবারের সদস্যদের বিশেষ ক্যান্সার হলে স্বাভাবিকভাবে তার জন্য একটা আলাদা একটি যত্নের প্রয়োজন হয়, এবং রমজানের যত্নটি আরো বিশেষভাবে প্রয়োজন। কিন্তু এই ভাজা পোড়ার এই চাপে তারা কি ঠিকমতো তাদের এই নিউট্রিশনটি পেতে পারেন? এক্স্যাক্টলি, আসলে ক্যান্সার পেশেন্ট তো একজন দেখা যাচ্ছে যে ওনাদের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট লাইক কিমোথেরাপি, রেডিওথেরাপি বা টার্গেটেড থেরাপি এগুলো নেওয়ার কারণে কিন্তু পেশেন্টদের অনেক রকমের সাইড ইফেক্টস হয়, হ্যাঁ। দেখা যাচ্ছে যে অনেক সময় মিউকোসাইটিস থাকতেছে, আমি যেটা হয়তো খেতে পারছি ক্যান্সার পেশেন্ট কিন্তু সেটা খেতে পারছে না, তাদের অনেক বেশি গ্যাস্ট্রাইটিস হচ্ছে। তো আমি যেটা ভাজা পোড়া খেতে পারবো সেই পেশেন্ট তো সেটা খেতে পারছে না, তার লুজ মোশন হয়ে যেতে পারে, তার ডিহাইড্রেশন হয়ে যাবে তখন, এবং এই ডিহাইড্রেশন নিয়ে কিন্তু পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে, হ্যাঁ। তো আমরা ক্যান্সার পেশেন্টদের হচ্ছে যদি আমাদের কাছে যখন বলে যে ম্যাডাম এখন রমজান মাস কীভাবে খাওয়া দাওয়া করবো, রোজা যদি রেখেও থাকি তাহলে হচ্ছে কী ধরনের খাবার খেলে আসলে আমাদের ক্ষতি হবে না, তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে বলি প্রচুর পরিমাণ হচ্ছে পানি সেবন করতে, মানে তরল জাতীয় খাবার যেটা সেটা হচ্ছে খেতে, তাতে করে তাদের হাইড্রেশনটা মেনটেন হবে। প্রোটিন রিচ খাবার, হ্যাঁ, আমরা যে ছোলাটা অনেক ভেজে খুব মজা করে খাচ্ছি যে অনেক ধরনের মশলা দিয়ে, ওদেরকে বলা হয়, আমরা বলি যে আপনারা একটু ছোলাটাকে সিদ্ধ করে একটু সামান্য লবণ, একটু সালাদ টালাদ দিয়ে আপনারা। হ্যাঁ, ডাক্তার জান্নাত, আমরা
সত্যি করতে ইফতারের নানান রকম আয়োজনের কথা শুনছিলাম এবং এটাকে অল্টার করে কিভাবে প্রেজেন্ট করা যায় তার একটি দারুণ চমকপ্রদ কিছু তথ্য আপনি আমাদেরকে দিলেন। প্রোটিনের কথা বলেছেন, বিশেষ করে ডিম একটি খুব চমৎকার একটি খাবার এবং সেটিকে প্রেজেন্ট করা যায় কীভাবে, এবং যদি ফিশ এবং মাছ এবং মাংসের যে চাহিদাটি সেটি কিভাবে পূরণ করা যায়? একজন এভারেজে একজন মানুষের অ্যাডাল্ট মানুষের দৈনিক ৮০ গ্রাম হচ্ছে প্রোটিন আসলে খাওয়া উচিত। তো আপনার হচ্ছে রমজান মাসে আমরা যেটা ইফতারির সময় যেটা করি যে জি। অনেক বেশি হচ্ছে সুগার, লাইক জিলাপি, হ্যাঁ। দেন হচ্ছে আপনার শরবত, বিভিন্ন ধরনের শরবত আমরা খাই, সেটা আমরা তো ১ নাম্বার হচ্ছে অ্যাভয়েড করলাম। ২ নাম্বার হচ্ছে ডিমের কথা। অনেক সময় আমরা যখন পেশেন্টদেরকে বলি দৈনিক ৪টা করে ডিম খাবেন, তখন পেশেন্ট বলে যে ম্যাডাম আমার ডিম খেতে খেতে আর ডিম ভালো লাগছে ভালো না। লাগে না, একই রকম ডিম খেতে ভালো লাগছে না। এক্স্যাক্টলি। তো তখন আমরা বলি যে ডিম শুধু আপনাকে সিদ্ধ করে খেতে হবে এমন না, আপনি ডিম অন্য ফর্মে খান। আপনি একটু চিকেন স্যুপ করে স্যুপের পরে স্যুপের হচ্ছে মধ্যে দিয়ে স্যুপের খান। মধ্যে আপনি ডিম দিয়ে খান। আপনার যদি ডায়াবেটিস না থাকে সেই ক্ষেত্রে আপনি একটু পুডিংয়ের মতো করে খান। হ্যাঁ, হ্যাঁ, ডিম খাওয়া মানে যেতে পারে। ওনাদের তো আসলে এমনি মুখের রুচি একদমই থাকে না, ক্যান্সার পেশেন্টদের কিমোথেরাপি নেওয়ার পরে বা রেডিয়েশনের পরে যে মিউকোসাইটিস একদমই রুচি থাকে না ওনাদের। তখন আসলে ওনারা একই জাতীয় খাবার খেতে গেলে মানে ওনাদের পছন্দ হয় না। তো তখন আমরা বলি যে লেস হচ্ছে স্পাইসি করে অন্যান্য ফর্মে, লাইক ফর্মে আপনি আসলে হচ্ছে খাওয়া যায়। পেশেন্টদেরকে আমরা বলি যে আপনি এটা ইনটেক করেন। আপনার ভালো লাগছে না, সিদ্ধ খেতে ভালো লাগছে না, আপনি পোচ করে খান। পোচ পোচ করে করে খান। ভালো লাগছে না, আপনি ভাজি করে খান। একদম। না হলে ভুনা করে খান। বিভিন্ন ফর্মে বা হচ্ছে কাবাব বা এই ধরনের, যেমন আমি চিকেন কাবাব করে ওখানে আপনি একটা ডিম ছেড়ে দিতে পারেন। ওই জিনিসটা রাইট। পেশেন্টটা খেলো, উনি মজাও লাগলো, প্লাস হচ্ছে খেলো পেশেন্টটা এবং এটা আসলে হ্যাঁ, হোমমেড হতে হবে। এক্স্যাক্টলি একদম হোমমেড ফ্রেশ হতে এবং হবে। হোমমেড। মানে একটি হ্যাঁ, কথা হ্যাঁ, ক্যান্সার পেশেন্টদের জন্য এটি হচ্ছে এক্স্যাক্টলি যে বাইরে হ্যাঁ। থেকে খাবার খাওয়া বাইরের যাবে থেকে না। খাবার খাওয়া যাবে না, ওখানে প্রপার হাইজিন মেনটেন হয় না। দেখা যাচ্ছে ওই জিনিসটা খেলে হয়তো আমার আপনার কিছুই হবে না, কিন্তু ওটার সাথে একটা দুটো ব্যাকটেরিয়া যদি পেটের মধ্যে ক্যান্সার পেশেন্টের চলে যায় তাহলে পেশেন্টের কিন্তু ডায়রিয়া হয়ে কিন্তু যাবে, খুবই পেশেন্ট সমস্যা নিউট্রোপেনিক, হবে। পেশেন্টের একেবারেই। ডাব্লিউবিসি কাউন্ট কম থাকে। এই প্রসঙ্গে ক্রমে আসি যে অনেকেই ওনারা একটু ইমিউনো কম্প্রোমাইজ থাকেন আফটার কেমো অথবা রেডিওর পরে। সেক্ষেত্রে আসলে তাদের ভ্যাকসিনেশনের কোনো প্ল্যান কি আপনাদের থাকে? সাধারণত ক্যান্সার পেশেন্টদেরকে আমরা যখন কিমোথেরাপি দেই তখন দেখা যাচ্ছে যে কেমো এজেন্টটা বডিতে কাজ করছে, সে শুধুমাত্র ক্যান্সার সেলকে ডিস্ট্রাকশন করছে তা না, তার সাথে কিন্তু সে ব্লাডের যে নর্মাল সেলগুলো রয়েছে যেমন রেড সেগুলোকেও ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, কমে যায় অনেক সময়, এগুলোকেও WBC হ্যাঁ অনেক একদম কমে যায়। ওগুলোকেও ধ্বংস করে, এবং তার সাথে সাথে অনেক সময় বোন ম্যারো সাপ্রেশনও হয়। তো যার কারণে আসলে পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়, বা আমরা সাধারণত কেমোথেরাপির পরে এক একটা কেমোথেরাপির পরে এক একটা সার্টেন টাইমে গিয়ে কিন্তু ব্লাড কাউন্ট কমতে থাকে। রাইট। এটাকে আমরা নাদির পিরিয়ড বলি। তো এক একটা কেমোর জন্য এক এক রকম। তো আমরা বলি যে অ্যাটলিস্ট প্রথম 7টা দিন আপনাকে খুব সাবধানে থাকতে হবে। এরপরে 7 দিন পরে আমরা একটা পেশেন্টের রক্ত পরীক্ষা করি, একটা সিবিসি নরমাল করে সিবিসি দেখি, হ্যাঁ। দেখি। দেখার পরে আমরা দেখি যে কাউন্টগুলো সব ঠিকঠাক আছে কিনা। যদি সেখানে কোনো ধরনের অ্যাবনর্মালিটি থাকে তখন ওই অনুযায়ী আসলে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি যে আপনি এটা নেন বা এটা নেন। গেল। এখন আসি ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের ক্ষেত্রে আসলে কোনো স্পেসিফিক ভ্যাকসিনেশনের জন্য আমরা পেশেন্টদেরকে ওভাবে করে আসলে বলা হয় না। অনেক সময় ওল্ডার পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় হ্যাঁ, হ্যাঁ, সেটা বাকি 10 জন পেশেন্টকে যেভাবে যেভাবে দেয় বলা হয় সেইভাবেই, সেভাবে। সেই শিডিউলে। Exactly. আচ্ছা, আমরা আপনার প্রসঙ্গে একটু ফিরে আসি যে রেডিওথেরাপি নিয়ে যে কথাটি বলছিলাম, যে রোগীগুলোকে রেডিওথেরাপির জন্য কিভাবে আপনারা সিলেক্ট করে থাকেন, এবং রেডিওথেরাপি তো এখন অনেক আধুনিকায়ন হয়েছে। মানে একটা সময়ে আগে যেভাবে অনেকগুলো Deep X-ray ডিস্ট্রাক্ট দিয়ে করতো, রাইট, radiation দেওয়া হয়। এখন দেখা যাচ্ছে খুব লিনিয়ার অ্যাক্সিলারেটর সবকিছু আর স্পেসিফাইড। হ্যাঁ। এটাকে কিভাবে আপনারা ব্যবহার করছেন? রেডিওথেরাপি আসলে কাজ করে কিভাবে? আসলে রেডিওথেরাপি জিনিসটা কি? আমরা যেমন দেখছি যে সান থেকে একটা রে আসছে, রাইট। সেই আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে যাচ্ছে, এবং এই সান রের মধ্যে বিভিন্ন ধরনের রেঞ্জের হচ্ছে রশ্মি আছে। ঠিক তেমনি রেডিওথেরাপি যে মেশিন, সেখানে এক্সরের একটা সার্টেন এনার্জিকে আমরা ইউজ করে হচ্ছে আমরা কি করি, ক্যান্সার সেলের দিকে টার্গেটেড করে সেই সেলের ডিএনএটাকে ড্যামেজ করার চেষ্টা করি। জি। হ্যাঁ, তো এই ডিএনএ ড্যামেজ করা হয় যখন ধরেন আমি এখানে রেডিয়েশন দিচ্ছি, ধরেন এখানে একটা টিউমার আছে, সে হচ্ছে এখানে আমি রেডিয়েশন দিচ্ছি, এখানে যে ক্যান্সার সেলগুলো রয়েছে রেডিওথেরাপিকে একটা প্রত্যেকদিন একটা নির্দিষ্ট টাইমে আমরা হচ্ছে দেই। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ক্যান্সার সেলের যে ডিএনএগুলো ড্যামেজ হয়েছে সেগুলো হচ্ছে পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, এবং ওটা আশেপাশে যে কিছু ভালো সাধারণ সেল কোষ রয়েছে, যেগুলো হ্যাঁ। রয়েছে সেগুলোরও ড্যামেজ হয়, কিন্তু ওগুলো আবার পরবর্তীতে রিজেনারেট ওভারকাম করে। আচ্ছা। এই থিওরিটিকে ব্যবহার করে আসলে রেডিওথেরাপি ক্যান্সার চিকিৎসায় আসলে এসেছে। এখন রেডিওথেরাপি আসলে আমরা বিভিন্ন উদ্দেশ্যে দেই। একটা হচ্ছে আপনার কিউরেটিভ ট্রিটমেন্ট, Right. মানে একটা রোগীর হয়তো ভোকাল কর্ডে ক্যান্সার হয়েছে, আমরা তাকে রেডিওথেরাপি দিয়েই ঠিক করে পুরোপুরি ফেলতে সুস্থ পারি। করে ফেলতে পারি। আচ্ছা। বা এখন আসি, এটা হচ্ছে ধরেন কিউরেটিভ ট্রিটমেন্ট।
এরপরে আসি হচ্ছে অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট। অ্যাডজুভেন্ট মানে কি, তার মেইন চিকিৎসা কিন্তু শেষ, চলছে। কিন্তু রোগ হয়ে হয়ে গেছে। গেছে, কিন্তু তার রোগটা যাতে আবার ফেরত বা না আসে ওকে। সেটার জন্য আমরা দিই। যেমন আমরা ব্রেস্ট ক্যান্সার যদি হয় সেক্ষেত্রে পেশেন্টের সার্জারি হয়ে গেল, কিমোথেরাপি হয়ে গেল, দেন হচ্ছে তাকে আমরা লোকালি রেডিওথেরাপি দিচ্ছি। আচ্ছা। যেমন স্টোমাক ক্যান্সারও একই রকম, পেশেন্টের যদি সার্জারির পরে সার্টেন আমরা ফিচার্সগুলো দেখি, দেখার পরে যদি পেশেন্টের দরকার হয় সেক্ষেত্রে আমাদের টোটাল ট্রিটমেন্টের পরে আমরা একটু রেডিয়েশন দিয়ে দিই। জি। আবার হচ্ছে আমি যদি আরো নিচের দিকে যাই, জরায়ু মুখের ক্যান্সার, জরায়ু মুখের সেটা ক্যান্সারের জন্য কিন্তু একটা সার্টেন স্টেজে পরে রেডিওথেরাপির মাধ্যমেই কিন্তু পুরোপুরি চিকিৎসা করা যায়, সুতরাং একদম। এটা গেল কিউরেটিভ। এখন আসি হচ্ছে পেলিয়েটিভ। যেমন একটা পেশেন্টের হয়তো বোনের মধ্যে একদম ক্যান্সার ডিপোজিট হয়ে গেছে এবং হচ্ছে ওটা ইমপেন্ডিং ফ্র্যাকচার, বুঝতে পেরেছি। পেশেন্টের প্রচন্ড পেইন, Pain। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে পেলিয়েটিভ ইন্টেন্ডেড রেডিয়েশন দিলে একদম পেশেন্ট খুব আরাম তাকে পায়, আরাম হ্যাঁ, পায় সে। খুব ব্লিডিং হয়তো হচ্ছে, কোয়াড্রিপ্লেজিয়া হয়ে যাবে এমন একটি বিষয় Exactly. সেখানে আটকে অনেক যায়। সময় হয় প্রচন্ড ব্লিডিং হচ্ছে, কোনো কিছুতেই কোনো কাজ করছে না, ওখানে আমরা একটা সার্টেন ডোজের রেডিয়েশন দিই। রেডিওথেরাপি কিভাবে কাজ করে, কি প্রসঙ্গে বললেন, আমরা কিছু সাইড ইফেক্ট সম্পর্কে জানতে চাই এবং কিছু মিথ বা ভুল ধারণা রয়েছে রেডিওথেরাপি সম্পর্কে, যে আসলে এটা দিলে নানান রকম সমস্যা হতে পারে, একটা রেডিয়েশন যাচ্ছে ভিতরে বোধহয় সব পরিবর্তন করে দেবে। এই প্রসঙ্গ কি ফেস করেন আপনারা? আমি প্রথমে মিথ নিয়েই বলি। আগে আপনার হচ্ছে যে রেডিওথেরাপি ব্যবহার করা হতো, আজকে থেকে আমরা 20-30 বছর আগের কথা যদি চিন্তা করি, তখন হচ্ছে ডিপ এক্সরে দিয়ে রেডিয়েশন দেওয়া হতো। জি। তাতে করে দেখা যেত যে হচ্ছে সেই রেডিওথেরাপির কারণে স্কিন একদম বার্ন হয়ে যেত, একদম কালো যেত, হয়ে হ্যাঁ। যেত, হ্যাঁ, তারপর স্কিনের থিকনেস বেড়ে যেত। তো তখন থেকে এক ধরনের টেন্ডেন্সি হচ্ছে রেডিওথেরাপি মানে ছ্যাঁকা দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, এই নামেও সবাই হ্যাঁ, চিনে। আবার অনেকে বলে যে একটু হিট দিবে, হ্যাঁ, আচ্ছা। বাট আসলে এটা কোনো হিট বা হচ্ছে ছ্যাঁকা দেওয়া টাইপের কোনো কিছু না। রেডিয়েশন একদম আপনার সেলের একদম ডিএনএ লেভেলে গিয়ে আসলে কাজ করে। এটাকে আমরা হচ্ছে মানে ছ্যাঁকা বা হিট দেওয়া নিয়ে আসলে কোনো করতে পারবো না। এখন আসি হচ্ছে সাইড ইফেক্টস নিয়ে। সাইড ইফেক্টস ডিপেন্ড করে আসলে আমি কোন জায়গায় রেডিওথেরাপি দিচ্ছি। যেমন আমাদের ধরেন একটা পেশেন্টের ক্যান্সার হলো মুখে, তার সার্জারি হয়েছে, সার্জারি হওয়ার পরে তার ইন্ডিকেশন আছে রেডিওথেরাপি দেওয়ার। যখন আমরা হচ্ছে অ্যাডজুভেন্ট রেডিয়েশন দিচ্ছি, তখন রেডিয়েশন কি করে, আপনার ডিএনএকে তো ড্যামেজ করে, ড্যামেজ করার কারণে সেলগুলো কি হয়, ডিস্ট্রয় হয়ে যায়, তখন ওখানে কি হয় মিউকোসাইটিস, মানে মুখের মধ্যে ঘা হচ্ছে হয়ে যায় একদিন। ঘা হয়ে যায়, Right, তখন খেতে পারে না। আসলেই রোগীদের অনেক খুব কষ্ট কষ্ট হয়। হয়, হ্যাঁ, এটাই। এবং এই কষ্টটা আসলে সাময়িক। আমরা বলি যে সাধারণত রেডিওথেরাপি আমরা হেড নেকের ক্ষেত্রে মানে মুখগহ্বর এবং গলার মধ্যে সাধারণত আমরা 1.5 মাস জুড়ে রেডিওথেরাপি দেই। তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে খুব ভালোভাবে কাউন্সেলিং করি, যে আপনি হচ্ছে আপনার এক নাম্বার তো হচ্ছে উইকলি আমরা পেশেন্টকে ফলো আপ করি, প্লাস হচ্ছে আমরা কাউন্সেলিং করি, এটা থাকবে না, আচ্ছা। এটা আপনি ওভারকাম করে এটা ফেলবেন, বললেই সব। হ্যাঁ। আবার চলে আসি আমরা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টকে যখন আমরা রেডিয়েশন দিচ্ছি, পেশেন্টের কোনো সাইড ইফেক্টসই আসলে হয় না, জাস্ট স্কিনটা একটু হয়তো আপনার একটু ইনফ্ল্যামড হয়ে একটু রেডনেস চলে আসতে পারে। এরপরে চলে আসি আমরা হচ্ছে ধরেন পেশেন্টকে আমরা জরায়ু মুখের ক্যান্সারের পেশেন্টদেরকে বা রেকটামের পেশেন্টদেরকে আমরা রেডিওথেরাপি দিচ্ছি, তখন একদম হচ্ছে একদম পেলভিসে তলপেটে রেডিয়েশন দেওয়া হচ্ছে, তখন কিছু রেডিয়েশন আসলে আমাদের মানে হচ্ছে অন্ত্র বা হচ্ছে নাড়িভুঁড়ির মধ্যে আসলে কিছুটা রেডিওথেরাপি পড়ে, তখন পেশেন্টদের কিছু পেশেন্টের ক্ষেত্রে পেশেন্টরা বলে যে ম্যাডাম আমার পেট মোচড়ায় হচ্ছে বাথরুম হচ্ছে, বাট এইগুলো সবগুলোর ক্ষেত্রে পেশেন্ট আমাদের একদম খুবই ক্লোজ সার্ভেইলেন্সের মধ্যে থাকে এবং আমরা ওই যখন যে যা কিছু দরকার আমরা পেশেন্টকে করি, অ্যাডভাইস করি। আপনি খুব চমৎকার করে আমাদের এর ব্যাপারগুলো বললেন এবং একটা রিমেডিটাও বললেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জান্নাতুল ফেরদৌস আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ক্যান্সার পেশেন্টের, বিশেষ করে যারা রেডিওথেরাপি যারা নিচ্ছেন বা অথবা পেয়েছেন, তাদের প্রাসঙ্গিক ক্রমে যে যত্নটি দরকার এবং কি কমপ্লিকেশন হতে পারে, তার রিমেডি কি, সবগুলো বিষয় নিয়ে কথা বললাম এবং এই রমজানে তাদের খাবার দাবারটি কেমন হবে, যারা রোজা রাখতে পারবেন তাদের আসলে যত্নটি কেমন দরকার সে প্রসঙ্গেও কথা বলেছি। আশা করছি এতে আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।